Right. Okay, so in this class, I'm going to talk about pronoun. ইংলিশে যে কোনো একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমরা মূলত এই স্ট্রাকচারটি ব্যবহার করি। ফার্স্টে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় আমরা নাউন অথবা প্রোনাউন বসিয়ে থাকি। নাউন মানে নাম, প্রোনাউন মানে সর্বনাম, নামের পরিবর্তে যেটা বসে। এরপর ভার্ব, তারপর এক্সটেনশন। এক্সটেনশনে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে। অবজেক্ট কমপ্লিমেন্ট তো আর কোনো পার্টস অফ স্পিচের নাম না। সো অ্যাজ আ পার্টস অফ স্পিচ এই জায়গাটাতেও নাউন বা প্রোনাউনই বসে মোস্ট অফ দ্য টাইম। মানে নাউন এবং প্রোনাউন সেন্টেন্স বা বাক্যের একদম শুরুতে থাকে এবং ভার্বের পরে থাকে, এটা মনে রাখবেন, শুরুতে থাকে এবং ভার্বের পরে থাকে। তো দেখেন প্রোনাউন কাকে বলে, লাস্ট ক্লাসে নাউন নিয়ে কিছু কথা বলছিলাম। সো প্রোনাউনটা কি, আজকে এটা দেখলে আরো ভালোভাবে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বা সর্বনাম বলে। আই, উই, ইউ, হি, শি, দে, those are the pronoun. The word which we use instead of noun is called pronoun. A pronoun always replaces a noun. Pronoun সর্বদা নাউনকে রিপ্লেস করে। নাউনকে কি করে? রিপ্লেস করে। ফর এক্সাম্পল, করিম ইজ আ গুড বয়। করিম একটা ভালো ছেলে, এই করিম হচ্ছে এখানে নাউন, হ্যাঁ। আবার যদি আমি বলি করিম গোস টু স্কুল এভরিডে, করিম রিডস ইন ক্লাস 10, এই প্রত্যেকটা জায়গায় সাবজেক্টকে করিম, কিন্তু করিমের পরিবর্তে আমি হি ব্যবহার করছি। এই হিটাই হচ্ছে মূলত প্রোনাউন, মানে নামের পরিবর্তে বসছে। কেন এটা ব্যবহার করা হয় দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজরা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্রিটিশদের থেকে আসে, ইংরেজদের থেকে আসে। তো ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি এর মানে হচ্ছে দ্বিরুক্তি, একটা শব্দের দুইবার উক্তি, দুইবার ব্যবহার। অর্থাৎ সেটা কেমন, আমরা বাংলায় অনেক সময় এরকম কথা বলি, সে নাচতে নাচতে আহ স্কুলে যায়, হি গোস টু স্কুল। আপনি যদি বলেন ড্যান্সিং ড্যান্সিং, ইট উইল বি রং। ইংরেজিতে দুইবার বলা যায় না, অনেক জায়গায় বলে না দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইজ এ ভেরি ভেরি, এরকম হয় না, একটা বার বলা যেতে পারে, দুইবার বলা যায় না। আমি গান গাইতে গাইতে ভাত খাই, আই ইট রাইস সিঙ্গিং সিঙ্গিং, হয় না। প্রতিটা বাক্যের শুরুতে নাউনের ব্যবহার অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। করিম রিডস ইন ক্লাস 10, করিম গোস টু স্কুল এভরিডে, করিম ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এটা না বলে যদি ওই করিমের পরিবর্তে সর্বনাম বা প্রোনাউনের ব্যবহার করা যায়, তাহলে একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে সুন্দর লাগে, রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হয়। এজন্যই মূলত প্রোনাউনের ব্যবহারটা হয়। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল প্রোনাউন আছে মেইনলি 8 প্রকার, এখানে 9টা দেওয়া আছে। এই যে লাস্টের যেটা, এটা হচ্ছে মেইন প্রোনাউন না, এই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে আসে, এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে দেখেন, আমি আবারও বলছি, আমি এগুলো গ্রামাটিক্যাল টপিক, একটু কঠিন বা হার্ড মনে হতে পারে, বাট আপনারা লাইটলি নেওয়ার চেষ্টা করেন, ডিপলি ভাবার দরকার নেই। আমি বলছি না এগুলো সব মুখস্থ করেন, এগুলো সব নোট করেন, জাস্ট বিষয়গুলোর সঙ্গে পরিচিত হন। যা বলছি, যা দেখাচ্ছি, সেগুলো জাস্ট একটু দেখেন, একটু শোনেন, যাতে করে পরবর্তীতে কখনো কোনো জায়গায় স্মরণ করালে আপনার যেন মনে থাকে যে না, এই জিনিসটা সম্পর্কে আমি একটু জানি বা একটু জানছিলাম। এতটুকু হলেই হবে, আপনাকে মুখস্থও করতে হবে না, নোটও করতে হবে না, শুধু দেখেন। তো দেয়ার আর সেভারাল কাইন্ডস অফ প্রোনাউন, এখানে কয়েকটা প্রোনাউনের নাম আছে দেখেন। ক্লাসিফিকেশন যেটাকে বলা হয়, পার্সোনাল প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ইন্টেন্সিভ প্রোনাউন। এখন দেখেন পার্সোনাল প্রোনাউনটা কি। পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রেফার্স টু সার্টেন পার্সন, থিংস আর গ্রুপ। আই, উই, হি, শি, দে আর দ্য পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, পার্সনকে বা বস্তুকে বা গ্রুপকে বোঝালে সেটাই মূলত পার্সোনাল প্রোনাউন। এগেইন পার্সোনাল প্রোনাউন আর টু টাইপস, এটা দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। যে প্রোনাউনগুলো সাবজেক্টের স্থানে বা শুরুতে থাকে সেটাকে সাবজেক্টিভ বলে, যেটা অবজেক্টের স্থানে থাকে সেটাকে অবজেক্টিভ বলে। যে প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে সেগুলো সাবজেক্ট প্রোনাউন। দিস প্রোনাউন্স ক্যান বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স অর ক্লজ। ফর এক্সাম্পল, আই, উই, হি, শি, দে, ইট। আই লাভ banana. He and I had a deal. They should go for a স্টাডি টু। তাহলে দে মানে কি, তারা। তাহলে এটা সাবজেক্টের স্থানে আছে, এই জন্য দে। কিন্তু যদি অবজেক্টের স্থানে থাকে তাহলে কি হয় জানেন, দেম। এই জন্য বলছে প্রোনাউন দুই ধরনের, এই পার্সোনাল প্রোনাউন গুলো, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা সাবজেক্টিভ। যেমন দেখেন, অবজেক্ট প্রোনাউনটা কি, যেটা শুরুতে বসে বা সাবজেক্টের স্থানে বসে সেটাকে সাবজেক্টিভ প্রোনাউন বলছি। আর অবজেক্টিভ প্রোনাউনটা কি,
অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর্ম ভিন্ন রকম, যেমন মি, আস, হিম, হার, দেম, ইট। রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। অর্থাৎ শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, তার মানে কোনো একটা মেয়েকে ইন্ডিকেট করছে। ইউ শুড অর্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। ইউ শুড অর্ন দেম, তাহলে দে মানে তারা, দেম মানেও তারা। সাবজেক্টে বসলে দে, অবজেক্টে বসলে দেম। প্লিজ টেক ইট সিরিয়াসলি, ইটের সাবজেক্টিভ ফর্মও ইট, অবজেক্টিভ ফর্মও ইট। এগুলো প্রয়োজন হয় কেন জানেন? এই দেখেন, এখানে একটা টেবিল আছে, এই ছকটা একটু ভালোভাবে দেখেন। বলছে পার্সোনাল প্রোনাউন দুই ধরনের, সাবজেক্ট আর অবজেক্ট। আই মি, ইউ ইউ, হি হিম, শি হার, উই আস, দে দেম, ইট ইট। এর পরে কি লেখা আছে একটু দেখেন তো। লেখা আছে পজেসিভ অ্যাজেক্টিভ, নট প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন, আমরা অনেকেই এই শব্দগুলোকে দেখলে অ্যাজ আ পার্টস অফ স্পিচ প্রোনাউন বলি। কোনগুলো? এই যে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, ইয়োর্স, হুজ। এই প্রোনাউনগুলো মূলত অ্যাজেক্টিভ, এগুলো প্রোনাউন না। মানে এই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ, এগুলো প্রোনাউন না। কেন প্রোনাউন না? কেন এগুলো অ্যাজেক্টিভ? দেখেন, প্রোনাউনের ডেফিনিশন হচ্ছে যে শব্দ নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন হচ্ছে এমন কোনো ওয়ার্ড যা নামের পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, ইউ হ্যাভ টু নো ইট। অর্থাৎ নাউন কোথায় বসে? বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। নাউন কাউকে মডিফাই করে না। কিন্তু এই যে মাই, ইওর, হার, দেয়ার, এগুলো অন্য একটা নাউনের ঘাড়ের উপর বসে। বলেন তো কি বললাম? একটা নাউনের ঘাড়ের উপর বসে, একটা নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, যেটা অ্যাজেক্টিভের ডেফিনেশন। অ্যাজেক্টিভ হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, তাকে অ্যাজেক্টিভ বলে। সো আমি যদি বলি দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি, ওই গাড়ি শব্দটা মূলত নাউন, ওইটাকে মডিফাই করছে মাই শব্দটি। তার মানে এগুলো কখনোই প্রোনাউন না, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। প্রোনাউন কোনগুলো? দেখেন এখানে লেখা আছে মাইন, ইয়োর্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স। এই জিনিসগুলো মূলত কি, এটা আপনাকে বুঝতে হবে। এটা আমি আপনাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিব। এরপর দেখেন আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কি জানেন? এটা হচ্ছে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে প্রতিফলিত হয়। আয়নার দিকে তাকালে যেমন নিজের মুখটা, নিজের ফেসটা দেখা যায়, তেমন আমি যদি বলি যে সে আত্মহত্যা করেছে, মানে সে নিজেকে নিজে মেরে ফেলছে, তাহলে হি কিল্ড হিমসেলফ অর শি কিল্ড হারসেলফ, এরকম হয়। আমি আমার সম্পর্কে বলতে যাচ্ছি, নাও আই অ্যাম টেলিং অ্যাবাউট মাই সেলফ। এই যে আই মাই সেলফ, ইউ ইউর সেলফ, হি হিমসেলফ, এইগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়ে আবার কথাগুলো নিজের দিকে ফিরে আসে। বিষয়গুলো আমি বুঝিয়ে দিচ্ছি, আগে দেখেন। এরপর আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ বেশি করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্বল থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। কি বলছে? এগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ বেশি করে। অ্যাজেক্টিভ হিসেবে কাজ বেশি করে মানে কি? এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কয়েকটা এক্সাম্পল আছে, দেখেন। দিস, দ্যাট, দোজ, দিস। যেমন শুড আই ব্রিং দোজ, দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট দ্য রুম, দোজ আর বিউটিফুল। এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছে। এখন বিষয়টা আসলে কি, আমি আপনাদের একটু খুলে বলি। দেখেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো আপনারা এখানে দেখছেন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইন্টেন্সিভ প্রোনাউন। এই প্রোনাউনের অনেকগুলার ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল রয়েছে, যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও আছে, এবং এক্সাম্পলগুলোও সেম। বাট বাক্যে অবস্থান দেখে, সেন্টেন্সের পজিশন দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা অ্যাডজেক্টিভ না প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। পজিটিভ প্রোনাউন যেমন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কেমন করে? যেমন দেখেন, আমি যদি বলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি যদি আপনাকে এরকম একটা সেন্টেন্স বা বাক্য বলি, সেটা হচ্ছে
মনে করেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন বই আনতে। এখন আপনি লাইব্রেরি ম্যানকে বলছেন আমার এই বইটা দরকার। আপনি কি বলবেন? আই নিড দিস বুক। দিস মানে এটা। এই যে দিসটা, এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, নট প্রোনাউন। কেন অ্যাজেক্টিভ? বুককে মডিফাই করছে যে দিস বুক। তাহলে নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ। হ্যাঁ, আমি যদি বলি আমার ওই বইটা দরকার, আই নিড দ্যাট বুক, তাহলে দিস মানে এটা, দ্যাট মানে ওটা। আমার কাছে আছে অনেকগুলো বই, আমি যদি বলি আই নিড দিস বুকস, দিস বুকস তার মানে আমার এই বইগুলো দরকার। আই নিড দিস বুক, আমার এই বইটা দরকার। আই নিড দ্যাট বুক, আমার ওই বইটা দরকার। আই নিড দিস বুকস, আমার এই বইগুলো দরকার। আই নিড দোজ বুকস, আমার ওই বইগুলো দরকার। তাহলে দিস এটা, দ্যাট ওটা, দিস এগুলো, দোজ ওগুলো। এখানে দিস দ্যাট দিস দোজ এগুলো আহ কি হিসাবে বসছে? অ্যাজেক্টিভ হিসাবে বসছে। কিন্তু দেখেন, প্রোনাউন কখন হবে? যখন এই দিস শব্দটি অন্য কাউকে মডিফাই করবে না। যেমন আমি যদি বলি, বোঝার চেষ্টা করেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এই যে বাক্যটি আমি লিখলাম, এই বাক্যে যে দিসটা আছে, এই দিস এর পরে কি আছে দেখেন তো? ভার্ব আছে। তাহলে দিসটা কোথায় আছে? সাবজেক্টের স্থানে আছে। একটা বাক্যের সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচ কখনো সাবজেক্ট হয় না। এই দিস কি কাউকে মডিফাই করছে? করেন। এরপরেই ভার্ব আছে। কিন্তু মাই পেন, মাই মডিফাই করছে কাকে? পেনকে। এই পেন শব্দটি হচ্ছে মূলত আমার একটা নাউন। এই নাউনকে মডিফাই করছে মাই শব্দটি, এটাকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। কিন্তু এই যে দিসটা, এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে দোজটা, এইগুলো কিন্তু, এই যে দোজ দিস দ্যাট, এগুলো বুকের আগে আছে। তার মানে এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। যেমন আমি যদি বলি, এই কথাটাকে একটু ঘুরায় বলি, যে দিস পেন ইজ মাইন, এর মানে হচ্ছে এই কলমটি আমার। দুটো বাক্যের পার্থক্য বোঝেন। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। আর দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এই কলমটি আমার। এইখানে দিস এর পরে আরেকটা ওয়ার্ড আছে, পেন। এই পেনকে মডিফাই করছে দিস শব্দটি। তার মানে এই দিস শব্দটি আলাদাভাবে যদি বলি অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা একটা অ্যাজেক্টিভ। এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। আর এই যে দিস ইজ মাই পেন, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এরপরে অন্য কোনো নাউন নেই। কিন্তু দিস পেন, এরপরে একটা নাউন আছে। এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট হচ্ছে মূলত পেন। পেনকে প্রিমডিফাই করছে দিস শব্দটি। একসাথে দিস পেন, এটা একটা নাউন ফ্রেজ। একসাথে দিস পেনটা কি? একটা নাউন ফ্রেজ। ইজ এটা ভার্ব, মাইন। এবার দেখেন, এই মাইন কিন্তু কোনো অন্য কোনো নাউনকে বা প্রোনাউনকে বা কোনো ওয়ার্ডকে মডিফাই করেনি। মাইনের পরেই জাস্ট ফুল স্টপ আছে। মাইনটা মাই থেকে আসে। মাই পেন, এখান থেকে বলছে মাইন। মাইটা পেনকে মডিফাই করছে, এই মাইটা কিন্তু পজিটিভ অ্যাজেক্টিভ। কিন্তু এই যে মাইন, এটা হচ্ছে মূলত পজিটিভ প্রোনাউন। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। আরো জোর দিয়ে বলা বোঝায়, ডাবল পজেস করা বোঝায়। দিস পেন ইজ মাইন। এই জন্য আপনারা যে পিডিএফটা দেখছেন, সরি এই যে ওয়ার্ড ফাইলটা, এখানে দেখেন মাইন, ইয়োর্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলোকে বলা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এগুলো আরো জোর দিয়ে কথা বলা বোঝায়। এগুলোর পরে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন বসে। এগুলো অন্য কোনো নাউনকে মডিফাই করে না। কিন্তু এই যে মাই, ইওর, হার, দেয়ার, এগুলো অন্য একটা নাউনের ঘাড়ের উপর বসে। তাহলে কি বললাম? দিস ইজ মাই পেন, এই প্রথম যে দিসটা দেখছি, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু দিস পেন ইজ মাইন, এই যে দিসটা দেখছি, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, কারণ এরপর একটা নাউন আছে, এটা নাউনকে মডিফাই করছে। আর উপরের এর চারটাই ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। এরপর মাই পেন, এই মাইটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। আর দিস পেন ইজ মাইন, এই মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। মানে এটা মনে রাখবেন, প্রোনাউন কি? সর্বনাম। এটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে, এরপরে ভার্ব থাকে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে, এরপরে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, বা অন্য কিছু থাকলেও। মানে প্রোনাউন কখনো অন্য ওয়ার্ডকে মডিফাই করে না, অন্য ওয়ার্ডের জন্য বসে না। এটা নাউনকে রিপ্লেস করে, নাউনের পরিবর্তে বসে শুরুতে অথবা শেষে। কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো তো অন্যান্য ওয়ার্ডের জন্য বসে। অন্যান্য অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন প্রোনাউনকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে মডিফাই করা। সো এগুলো হচ্ছে আমাদের বুঝতে হয়। হ্যাঁ, আমি যদি আরেকটু সামনে আসি, বোঝার চেষ্টা করেন এই এই সেম ওয়েতে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, কোথায় ছিলাম? এই জায়গাটাতে একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন।
ইন্ট্রোগেটিভ প্রোনাউন। সো এই ইন্ট্রোগেটিভেরও প্রোনাউন যেমন আছে, অ্যাডজেক্টিভও আছে। এখানে এগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? দেখেন, শুড আই ব্রিং দোজ, দোজ এর পরে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এটা কাউকে মডিফাই করছে না। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, দিস এর পরে ইজ, তার মানে ভার্ব আছে। দোজ আর বিউটিফুল, দোজ এর পরে আর আছে, তার মানে ভার্ব আছে। তার মানে এই দিস দোজ সাবজেক্ট, সাবজেক্ট মানে এগুলো প্রোনাউন। হ্যাঁ। এরপর দেখেন ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হু, হুইচ, হোয়েন, হোয়াট, হুজ। এখন ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভও আছে, বুঝবো কিভাবে? যদি দেখি এই ওয়ার্ডগুলো সাবজেক্টে শুরুতেই আসছে, অন্য কোনো নাউনকে মডিফাই করেনি, তাহলে এটা প্রোনাউন। অন্য একটা ওয়ার্ডের জন্য যদি বসে, সেটা অ্যাজেক্টিভ। যেমন হু ইজ ইয়োর ফ্রেন্ড, হু এর পরে ইজ আছে, ভার্ব আছে, তার মানে ওটা প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর আ মিল, ডু আছে, তার মানে ওটা প্রোনাউন। হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ওয়ান্ট, এই যে বাক্যটা আপনারা দেখেন, এই যে হোয়াট এর পর কাইন্ড অফ মিল, তারপর ডু ইউ ওয়ান্ট, এই হোয়াটটি কিন্তু 3 নম্বর, যে হোয়াট, এটা হচ্ছে মূলত অ্যাজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান, এটাও প্রোনাউন। মানে সহজ কথা কেমন? সহজ কথা হচ্ছে এরকম, আমি যদি বলি যে হুইচ, হুইচ ইজ ইয়োর পেন, অর্থাৎ কোনটি তোমার কলম, কোনটি তোমার কলম। হুইচ ইজ ইয়োর পেন, এই হুইচটা কি? এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কারণ হুইচের পরে ইজ আছে, ভার্ব আছে। কিন্তু আমি যদি বলি যে হুইচ পেন ইজ ইয়োর্স, হুইচ পেন ইজ ইয়োর্স, এর মানে হচ্ছে কোন কলমটি তোমার। হুইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম। হুইচ পেন ইজ ইয়োর্স, কোন কলমটি তোমার, কোন কলমটি তোমার। হুইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম। হুইচ পেন ইজ ইয়োর্স, অর্থাৎ এই পেনকে মডিফাই করেছে হুইচ শব্দটা, একসাথে হুইচ পেন নাউন ফ্রেজ। হুইচটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আগের হুইচটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এবার ইয়োর পেন, ইয়োরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পেনকে মডিফাই করছে। আর এই ইয়োর্স, এরপর জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। প্রোনাউন কখন কাউকে মডিফাই করে না। তাহলে আমি কি বললাম, আপনারা আমার কথা বুঝতে পারলেন কিনা জানি না। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। না বুঝলে আরো ভালো কেন? তো আমার জানাই থাকলো না বিষয়টা, এত এত মাথা ঘামানোর দরকার নেই। আর যদি কেউ গ্রামার ডিটেলসে ডেভেলপ করতে চান, আপনাকে এটা বুঝতে হবে। হ্যাঁ। So, আমি আমার জায়গা থেকে যা দেওয়া সব দিচ্ছি, এই যেভাবে বলছি, যেভাবে দেখাচ্ছি। আপনি 10,000 20,000 টাকা দিয়ে একটা বিসিএস এর কোচিং করতে যান, অফলাইনে একটা গ্রামারের ক্লাস করতে যান, এত ডিটেলসে কেউ এই প্রোনাউন আপনাকে খুলে ভেঙে বুঝে দেখাবে না। এখানে আপনারা 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দিয়ে যে ক্লাসটা করছেন, কি পাবেন আপনি নিজে ইমাজিন করতে পারবেন, যদি আপনি ধৈর্য রাখতে পারেন এবং লাস্ট পর্যন্ত থাকতে পারেন। আপনি 20,000 টাকার একটা বিসিএস এর কোচিং এ গিয়ে প্রোনাউনের ক্লাস করেন, এর থেকে একটা অক্ষর কম ছাড়া বেশি সে আপনাকে বোঝাতে পারবে না, যত বড় টিচার হোক। কারণ এখানে আমি কোনো জায়গায় বাকি রাখছি না। তাহলে কি বলছি, দিস ইজ মাই পেন, দিস শব্দটি প্রোনাউন, মাই শব্দটি পজিটিভ অ্যাজেক্টিভ। দিস পেন ইজ মাইন, দিস শব্দটি ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, মাইন শব্দটি পজিটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর পেন, হুইচ শব্দটি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, আর ইয়োর শব্দটি পজিটিভ, হুইচ শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন, আর ইয়োর শব্দটি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। হুইচ পেন ইজ ইয়োর্স, এইখানে হুইচ শব্দটি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, এবং ইয়োর্স যে শব্দটি আছে সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। কেউ কি আমার এই কথাগুলো বুঝতে পারছেন? এনিয়ন, ইজ দের এনিয়ন, সবার বোঝার দরকার নেই। কেউ কি বুঝতে পারছেন আমি কি বললাম এখানে? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। মানে মেইন কথা হচ্ছে কি, প্রোনাউনের যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশনের মিল আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভও আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভও আছে। পজিটিভ প্রোনাউন যেমন আছে, পজিটিভ অ্যাজেক্টিভও আছে। কিন্তু এবং তাদের এক্সাম্পলগুলো সেম, তাদের যে উদাহরণ ওয়ার্ড, সেটাও একই। আপনি বুঝবেন কিভাবে কোনটা কি হবে? যদি দেখেন এই দিস, দ্যাট, দোজ, দিস, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হ্যাঁ, বা হোয়াট, হুইচ, হু, হুম, এগুলো যদি অন্য একটা নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে, অন্য একটা ওয়ার্ডের জন্য বসে, তাহলে এটা অ্যাজেক্টিভ। যদি সেটা না হয়, একা একা বসে শুরুতে বা শেষে, তারপরে যদি ফুল স্টপ থাকে, বা শুরুতে থাকলে তারপরে যদি ভার্ব থাকে, মানে অন্য কোনো নাউনকে যদি মডিফাই না করে শব্দগুলো, তাহলে সেটা প্রোনাউন। সহজ কথা হচ্ছে এই, অন্য ওয়ার্ডকে, এই ধরনের ওয়ার্ডগুলো মডিফাই যদি করে তাহলে অ্যাজেক্টিভ, না করলে সেটা প্রোনাউন। এই
পজিটিভ প্রোনাউন কি এটা তো তাহলে বললাম। এরপর দেখেন রিলেটিভ প্রোনাউন কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। বাক্যের ভিতরে একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন্স আর ইউজ টু কানেক্ট মোর ইনফরমেশন টু আ ক্লজ অর সেন্টেন্স। মূলত ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভে যে ওয়ার্ডগুলো দেখছেন সেগুলোই, দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, হোয়ার আর দ্য রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এরকম, এগুলো কোশ্চেন তৈরি করে না। আহ, যেমন হুইচ মানে আমরা জানি কোনটি, অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হুইচ মানে হয় যেটি, কয়ের জায়গায় জ হয়, হু মানে কে, এখানে হবে হু মানে যে, হুম মানে কাকে, যাকে, হোয়ার মানে কোথায়, এখানে হবে যেথায় বা যেখানে। যেমন দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল, মানুষটা যে ব্ল্যাক সানগ্লাস পরেছিল আমার আঙ্কেল। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন মূলত রিলেট করে আলাদা দুইটা ওয়ার্ডকে, ক্লজকে, বাক্যকে, আই মিন সেন্টেন্সকে কানেক্ট করা বা রিলেট করাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। এটা সেই জায়গা, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, যেখানে। অর্থাৎ এ পাশে আলাদা সাবজেক্ট ভার্ব আছে, ও পাশে আলাদা সাবজেক্ট ভার্ব আছে। দ্য শার্ট দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট, এই শার্টটা যেটা আমি গতকাল কিনেছিলাম অনেক সুন্দর ছিল। সো এইগুলোকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেন রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখেন, তাহলে তাহলে রিলেটিভ প্রোনাউন আমি বুঝবো কিভাবে? ডাবল বেস ওয়ার্ড, কয়ের জায়গায় জ অ্যান্সার হয়, প্রশ্ন তৈরি করে না, ঢালাওভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে থাকে। আর কোশ্চেন যদি হয়, অর্থাৎ ইন্ট্রোগেটিভ প্রোনাউন যদি হয়, একদম শুরুতে থাকে। বাট রিলেটিভ প্রোনাউন গুলো, অর্থাৎ এই ডাবল বেস ওয়ার্ড যখন সেন্টেন্সের মাঝে থাকে, যখন আলাদা দুইটা ক্লজকে বা ফ্রেজকে কানেক্ট করে, এটা দেখলেই বোঝা যায়। ইউ ক্যান বি এবল টু আইডেন্টিফাই ইট। দেন রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টকে অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করা মানে কি? প্রতিফলিত করা। ওয়েন দ্য সাবজেক্ট ইটসেলফ কামস এগেইন অ্যাজ অ্যান অবজেক্ট, যখন সাবজেক্ট নিজেই অবজেক্ট হিসাবে ফিরে আসে, রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড। দে এন্ড উইথ সেলফ অর সেলফস, হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, দেমসেলফ আর দ্য এক্সাম্পল অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করেছিল, মানে সে নিজেকে নিজে হত্যা করেছিল, নিজেকে নিজে মেরে ফেলেছিল। দে হার্ট দেমসেলভস when they tripped on the stair, তারা তাদেরকে ব্যথা দিয়েছিল, দুঃখ দিয়েছিল যখন তারা সিঁড়ি উপরে পড়ে। আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, আমি আমাকে বলি, অনেকে আছে না নিজের সাথে কথা বলে, আমি আমাকে বলি মূল্যবান সময় নষ্ট করো না। ইন্টেন্সিভ বা ইম্প্যাথিক প্রোনাউন, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে ওই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো বসে, অর্থাৎ রিফ্লেক্ট হয়, প্রতিফলিত হয়। ইন্টেন্সিভ প্রোনাউনটা কি দেখেন, বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসেবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট বসে সাবজেক্টের পরে বাক্যকে বেশি জোর প্রয়োগ করে। বিষয়টা কেমন? আমি যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করছি, তখন সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ওই রিফ্লেক্সিভ প্রোনাউন রিলেটেড ওয়ার্ড গুলো। কিন্তু ইন্টেন্সিভ বা এমপ্যাথিক হচ্ছে ওই প্রোনাউনটা সাবজেক্টের পরেই থাকে। যেমন আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, এর বাংলা অর্থ এরকম, আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। মনে করেন আজ আপনার স্কুলে রেজাল্ট দিবে, এখন রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আপনি নিজের ডোল নিজে পিটাচ্ছেন যে আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছি। সো হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, দে দেমসেলভস অ্যাটেন্ডেড দ্য সেরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। আপনার একটা বিয়ে বাড়ির আয়োজন, আপনি আপনার কাছের কিছু রিলেটিভসদের দাওয়াত করেছেন, বাইরের মানুষদের করেননি, তো তারা এরকম ভাবে আপনাকে বলছে যে তারা নিজেরাই তাদের কাজকর্ম সেরে ফেলছে, আমাদেরকে জানালো না। দে দেমসেলভস অ্যাটেন্ডেড দ্য সেরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত ছিল। তার মানে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউনে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে গিয়ে বসে। আর ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউনে সাবজেক্টের পরেই এই প্রোনাউন গুলো বসে। দে দেমসেলফ, তারা নিজেরাই উপস্থিত ছিল। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। তো এইভাবে হয়। ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়। সাধারণত যে শব্দগুলো থাকে, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, নাথিং, সামথিং, এনিথিং, এগুলো বাক্যে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। নান ক্যান বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না। এনিথিং ইজ পসিবল, এনিথিং ইজ ইম্পসিবল। আচ্ছা, এখানে হচ্ছে এভরিবডি ওয়ান্টস, এই যে 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 বিষয়গুলো,
এটা আপনাকে বুঝতে হবে। আমি যদি এখানে রহিম থাকতো, করিম থাকতো, জসিম থাকতো, তাহলে এই ভার্বের সাথে এস হতো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয়। আর এই যে ওয়ার্ডগুলো এভরিবডি, সামবডি, নোবডি, এগুলো সবই সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে। অনেকেই বোঝে না। মনে রাখবেন ভার্বের সাথে এস মানে ওইটা সিঙ্গুলার ভার্ব, আর ভার্বের সাথে এস থাকা না মানে ওইটা প্লুরাল ভার্ব। অনেকে ভাবে কি ভার্বের সাথে এস থাকলে সেটা মনে হয় প্লুরাল, না। এটা মূলত নাউনের ক্ষেত্রে হতে পারে, নাউনের সাথে এস থাকলে সেটা প্লুরাল হয়। পারস্পরিক সম্পর্ক বোঝাতে আরেকটা বাকি আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ আদার অ্যান্ড অন অ্যানাদার, এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। তামিম অ্যান্ড রুমি লাভ ইজ আদার ভেরি মাচ, তামিম এবং রুমি একে অন্যকে খুব ভালোবাসে। রুমি, সুমি আর নীলা লাইক অন অ্যানাদার, তারা একজন আরেকজনকে ভালোবাসে। অর্থাৎ যদি দুইজনের ভিতর কোনো সম্পর্ক দেখানো হয় তাহলে ইজ আদার বসে। যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কানেকশন বা সম্পর্ক দেখানো হয় তখন অন অ্যানাদার বসে। এটা হচ্ছে মূলত রেসিপ্রোকাল প্রোনাউন। কি বলছে? পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ আদার এবং অন অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এখন দেখেন, যারা ডিটেলসে গ্রামার জানতে চান না, শিখতে চান না, লাগবে না, আপনাদের দরকার কোনটা দেখেন, এই প্রোনাউন থেকে যদি কোশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, এই অথেন্টিক ফাইলটা যদি ডেভেলপ করা যায় তাহলে কোথাও আপনি ব্যর্থ হবেন না, প্রত্যেকটা জায়গা বুঝতে পারবেন। কিন্তু আমাদের যে বিভিন্ন জব এক্সামের বইগুলো থাকে সেখানে একটা টপিক থাকে, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, সেটা এক্সপ্লেন করা থাকে যে কেন হলো, মানুষ ওইটা দেখে দেখে প্রিপারেশন নেয়, এক্সাম দেয়। আর কোশ্চেন বারবার রিপিট হয় তো হয়ে যায় একভাবে। কিন্তু আপনার যদি অথেন্টিক বিষয়টা জানা থাকে, মেইন ফাইল সম্পর্কে কনসেপ্ট থাকে, যত ধরনের যেভাবে কোশ্চেন আসুক না কেন এই টপিক সম্পর্কে আপনি ডেভেলপ করতে পারবেন। মানে যেটা বলছি, যারা গ্রামার ডিটেলসে শিখতে চান তারা এটা পড়বেন, 7 পেজের একটা পিডিএফ ফাইল নিজের মতো করে একটু দেখবেন। যারা শিখতে চান না, যারা মনে করেন আমার স্পোকেন ইংলিশটা দরকার, এখান থেকে আপনার অনেক কিছু নেওয়ার আছে। হ্যাঁ, জাস্ট যে ওয়ার্ড মিনিং গুলোর কথা বলছি, এই ওয়ার্ড মিনিং গুলো আপনাকে এখান থেকে ডেভেলপ করতে হবে। এই জায়গাগুলো থেকে আমি এটা পাঠিয়ে দিব, আপনি একটু ভালোভাবে দেখবেন, প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই প্রোনাউনের চ্যাপ্টার গুলো, মানে একটা বিষয় বোঝেন, সেটা হচ্ছে আহ, এই যে ওয়ার্ড গুলো, মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, মাইসেলফ, হিমসেলফ, হামসেলফ, দিস, দ্যাট, দোজ, দিস, হু, হোয়ার, হুজ, হুইস, জাস্ট এটা মনে রাখেন যে এই ওয়ার্ড গুলো সব কি প্রোনাউন। প্রোনাউন মানে কি, কোথায় বসে, শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে, জাস্ট এতটুকু বুঝতে পারলেই হয়। প্রোনাউন রিলেটেড ওয়ার্ড, অল আর প্রোনাউন, ল্যাঙ্গুয়েজের অরিজিনটা আমরা বুঝতে পারতেছি যেগুলো প্রোনাউন, এইটা এটা বুঝতে পারলেই হয়। প্রত্যেকটা যে ক্লাসিফিকেশন গুলো আছে, মনে করেন প্রোনাউনের টোটাল 8টি ক্লাসিফিকেশন এখানে আছে। এই 8টি ক্লাসিফিকেশনের যে উদাহরণ, যে এক্সাম্পল গুলো, সেগুলোকে আপনি আলাদা করে ফেলেন। হ্যাঁ, মনে করেন 5-40টা ওয়ার্ড আপনি পেলেন, এই 40টা ওয়ার্ডের ভিতর কোনটার অর্থ জানেন না, বাংলা অর্থ, ওইটা ফাইন্ড আউট করেন এবং আপনার মোবাইলের ডিকশনারিতে সার্চ দিয়ে দেখেন। এইভাবে এই প্রোনাউনের ফাংশনগুলো যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনার সুবিধাটা কি জানেন? দেখেন প্রোনাউন কোথায় বসে, একটা বাক্যের শুরুতে এবং ভার্বের পরে অবজেক্টের স্থানে বা শেষে। তাহলে এইখানে যে প্রোনাউনের এক্সাম্পল গুলো দেওয়া আছে, এই যে 8টা পার্ট, 8টা ক্লাসিফিকেশন, এর ভিতরে যদি 40টা এক্সাম্পল থাকে, এই 40টা এক্সাম্পল কি প্রোনাউন, তার মানে এগুলোকে আমি কোথায় ব্যবহার করব, যখন একটা সেন্টেন্স লিখবো, অর্থাৎ শুরুতে এবং শেষে। আমার আমার এর বাইরে অন্য কোনো কিছুর ব্যবহার হবে না। তাহলে একটা বাক্যের শুরু এবং শেষটা যদি বোঝা যায়, মাঝে ভার্ব ব্যবহার করতে হয়, আর এই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব গুলো হয়ে থাকে, তো সেটা পরের কথা। মেইনলি এই যে বিষয়গুলোর কথা বলছি, প্রোনাউনের যে পার্ট গুলোর কথা বলছি, ক্লাসিফিকেশন গুলোর কথা বলছি, সেগুলো আলাদাভাবে একটু দেখেন। কোনো ওয়ার্ডের অর্থ না জানলে সেটা বের করার চেষ্টা করেন, করে প্রোনাউন সম্পর্কে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলেন। দ্যাট উইল বি বেটার ফর ইউ। এটা যতটুকু পারেন, যে যেভাবে নিতে পারেন, যদি মনে হয় আমি ডিপলি পড়বো তাহলে পড়েন, যদি মনে হয় না আমার এত দরকার নেই, লাইটলি নিব, তাহলে নেন। আমার যেটা বোঝানোর, আমার যেটা দেখানোর, সেটা আমি আপনাদেরকে দেখালাম বা বললাম। এখন আপনাদের এটার উপরে একটু পড়াশোনা করতে হবে, একটু দেখতে হবে, এটা হচ্ছে বিষয়। এখন এইটার পাশাপাশি আমি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। যারা আমার বইটা নিয়েছেন বা আমার বইটা যারা হাতে পেয়েছেন, ওই বইটাতে 30 বা 31 চ্যাপ্টারে এগুলো পাবেন আপনারা। তো এখানে আমি গত ক্লাসে এই যে ফিল লাইক,
এই যে হাউ অ্যাবাউট বা অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার নিয়ে কথা বলছিলাম। আপনাদেরকে বলছিলাম যে আপনারা নিজেরা কয়েকটা স্ট্রাকচারের উপর নতুন 4টা করে সেন্টেন্স তৈরি করেন। হ্যাঁ, এটা করলে কি হয় যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এখান থেকে মুখের জড়তাটা কাটে। ইংলিশে যে কোনো কিছু বলতে গেলে আমরা অনেক ভাবি, এই ভেবে বলার যে ওয়েটা, আমাদের যে অভ্যাসটা আছে, এখান থেকে আমরা ওভারকাম করতে পারবো যদি এত স্ট্রাকচার, মানে এখানে যে স্ট্রাকচার গুলো আছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করতে পারি টাইম দিয়ে। যেমন লেগে থাকো তুমি জিতবে। হ্যাঁ, এখানে বলছে কিপের ব্যবহার, কিপের সাথে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ এটা জাস্ট একটা ফ্রেজ। আর একটা হচ্ছে ক্লজ, যে কোনো টেন্সে হতে পারে। যে কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসবো। কিপ গোয়িং, আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেইং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেম। কিপ প্রেইং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেম। হ্যাঁ, চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর গোল। কিপ ট্রাইং, you'll be able to achieve your goal. Then I wish I could, প্লাস ভার্বের যে কোনো ফর্ম। আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আমি যদি দেশের কাজটা সঠিকভাবে করতে পারতাম, আই উইশ আই কুড ডু ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। আই ইউজ টু লিভ ইন কানাডা, ইউজ টু এর ব্যবহার, আমি কানাডায় বাস করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবল। আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। হি উইল গেট ইউজ টু বাথ ইন দ্য রিভার। তারা প্রতিদিন গান শুনতো। দে ইউজ টু লিসনিং টু সং এভরিডে। আমি গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরিডে। রহিম ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে। রহিম উইল গেট ইউজ টু, আর রহিম উইল বি ইউজ টু প্লে ফুটবল। রুমা রান্না করতো। রুমা ইউজ টু কুক। করিম ক্রিকেট খেলতো। করিম ইউজ টু প্লে ক্রিকেট। দেন সাপোজ টু, আমি তার সাথে, আমার আমার তার সাথে দেখা করার কথা, আই এম সাপোজ টু মিট হিম। তোমার ডায়েট করার কথা, ইউ আর সাপোজ টু ডু ডায়েট। তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু কল মি। তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা, ইউ আর সাপোজ টু কিপ সিক্রেট, কিপ দিস সিক্রেট। আমার কিছু পান করার কথা না, আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। ইউ আর সাপোজ টু বি হ্যাপি। ডাব্লিউএইচ ওয়ার্ড, আমাদের কি করার কথা, হোয়াট উই সাপোজ টু ডু। তোমার কখন কাজটি করার কথা, ওয়েন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কতবার কাজটি করার কথা, হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কি গতকাল কাজ করার কথা ছিল, ওয়াই আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তার গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল না। অর্থাৎ হি হি ওয়াজ নট কাম টু আওয়ার হোম ইয়েস্টারডে। হ্যাঁ, গতকাল আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই I was supposed to go to airport tomorrow. I was supposed to go to airport tomorrow. হ্যাঁ, দেন হ্যাভিং এর ব্যবহার, কোনো ব্যক্তি কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে এটা বসে। যেমন হ্যাভিং প্লাস ভার্ব। যেমন আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যা পড়ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। আমার মোবাইল অ্যাকাউন্ট ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকা যাব, হ্যাভিং লার্ন কম্পিউটার আই উইল গো অ্যাব্রোড। এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো, আই উইল বাই আ মোবাইল হ্যাভিং গট স্লাড ইন দিস মান্থ। ঘরটা পরিষ্কার করেই তোমাকে কল করবো, আই উইল কল ইউ আফটার cleaning my room. Or having cleaned the room, I'll call you. Having cleaned the room, I will call you. মুভি দেখেই আমি খেতে আসবো। So in this way, you have to use the verb have. Okay. As well as try to translate all the sentences that will be better for him. এটা হচ্ছে 1 to 8।
আর আজকে আমি যেটা দিব বা যেটা দেওয়ার কথা সেটা হচ্ছে 9 থেকে শুরু, যেমন হাউ খাম, কি কারণে বা কিভাবে, ইয়েট টু, এরপর হচ্ছে হার্ডলি, এরপর হচ্ছে আপনার লাইকলি টু, সম্ভাবনা অর্থে, উড রাদার, বরং উচিত বা ভালো, অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার, ইটস আ হাই টাইম, সো দ্যাট, লেট অ্যালোন, ওকে ওকে, সো there are so many things should have. So হাউ খাম, কি কারণে বা কিভাবে, দেখেন হাউ খাম এর পরে যে কোনো একটা টেন্স হবে। হাউ খাম ইউ আর সো আপসেট, হাউ খাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, হাউ খাম ইউ ক্যানট মেক এ ডিসিশন। আপনি যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। হাউ খাম ইউ ক্যানট মেক এনি ডিসিশন, কি কারণে আমরা কখনো একমত হতে পারি না। হাউ খাম ইউ প্রিপেয়ার্ড ইউর সেলফ ফর দ্য পিসিএস, হাউ খাম উই নেভার এগ্রিড, হাউ কাম ইউর কোম্পানি মেড আ হিউজ প্রফিট, কিভাবে তোমার কোম্পানি এত লাভ করেছিল। হাউ কাম ইউর কোম্পানি মেড আ হিউজ প্রফিট। ইনফর্মাল স্পিকিং এ হাউ কাম ব্যবহার হয় শুধুমাত্র হাউ দিয়ে বাক্য তৈরি করা যায়, যেমন হাউ ডিড ইউ ডু ইট, তুমি কিভাবে এটা করলে। কিন্তু ইংরেজিতে স্মার্টলি কথা বলতে নেটিভ স্পিকার প্রায় হাউ কাম ব্যবহার করে থাকে, যেন হাউ কাম ডিড ইউ ডু ইট এটা ব্যবহার করলে বেটার হয়। সো হাউ কাম ডিড ইউ ডু ইট। দেন ইয়েট টু, এখনো করিনি, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আমি এখনো বিয়ে করিনি। আই এম ইয়েট টু ম্যারি, আমি এখনো নামাজ পড়িনি। আই এম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনো তাকে টাকা দেইনি। আই এম ইয়েট টু গিভ হিম মানি, আমি এখনো বাজারে পৌঁছাইনি। আই এম ইয়েট টু রিচ দ্য মার্কেট, আমি এখনো ভাত খাইনি। আই এম ইয়েট টু ইট রাইস, আমি এখনো বই পড়িনি। আই এম ইয়েট টু রিড দ্য বুক, আমি এখন বাজারে যাইনি। আই এম ইয়েট টু গো টু মার্কেট। স্পোকেন রুল 11, হার্ডলি মানে খুবই কম, হার্ডলি মানে খুবই কম। আই হার্ডলি টেক টি, আমি খুবই কম চা খাই। তুমি আমাকে খুবই কম ভালোবাসো। ইউ হার্ডলি লাভ মি, ইউ হার্ডলি লাভ মি, ইদানিং তোমাকে দেখাই যায় না। ইউ হার্ডলি সিন দিস ডেজ, তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না। ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লাইটলি, আপনাকে দেখার অপেক্ষার সইছে না। আই ক্যান হার্ডলি ওয়েট টু সি ইউ। দেন লাইকলি টু মানে সম্ভাবনা অর্থে, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস, ইট ইজ লাইকলি টু রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট এ স্কলারশিপ। ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু রাঙামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট আ জব। তার বাড়িতে আসার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু কাম হোম। সো ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু পারফর্ম হিয়ার। দেন উড রাদার আর বেটার। আচ্ছা, এগুলো 12 পর্যন্তই আমাদের থাকবে বা ডেভেলপ করতে হবে। এরপর থেকে নেক্সট ক্লাসে আমরা দেখব। কিন্তু যতগুলো পারেন বা যে পারেন, যদি আপনারা নিজের মতো করে এগুলো একটু কভার করতে পারেন, বা এই রিলেটেড সেন্টেন্স দেখলে যদি আপনারা বলতে পারেন যে এটার ইংলিশ এরকম, আমি ইনস্ট্যান্টলি পারছি, এতটুকু হলেই এনাফ বা যথেষ্ট। আপনাদের একটু এখানে সময় দিতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আমি পাঠিয়ে দিব। আর প্রোনাউনের চ্যাপ্টার এটা খুব বড়, বেশি কোনো কিছু ছিল না। নেক্সট ক্লাসটা একটু বড় হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটা একসাথে আলোচনা করবো, এবং ওখানে প্র্যাকটিক্যাল কিছু ফাংশন আছে আমি দেখিয়ে দিব। সেটা যাই হোক, ঠিক আছে। কিন্তু মেইন কথা হচ্ছে, আমি যে হোমওয়ার্ক গুলোর কথা বলছি বা দিচ্ছি, এগুলো আপনাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। আর যারা আমি গত ক্লাসে আপনাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপটা দিয়েছিলাম জয়েন হওয়ার জন্য, আলাদা আলাদা ভাবে অ্যাপ্রুভ করলে বারবার করা লাগে, এই জন্য আমি একটু টাইম দিচ্ছি। সবাই জয়েন রিকোয়েস্ট দেওয়ার পর একসাথে অ্যাপ্রুভ করে নিব এক ক্লিকে, তো সমস্যা হবে না। ঠিক আছে। তো আপনাদের যে কথাটা বলছি গ্রামার ক্লাস, এটা ডিপলি ভাবার কোনো চিন্তা নেই, জাস্ট বিষয়গুলো দেখেন, বোঝেন, পরিচিত হন, আর কিছুই না। এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, দেন ভার্বের ক্লাসটা গুরুত্বপূর্ণ, এরপর প্রেপোজিশন। আর 3টা ক্লাস কমপ্লিট করে আমি প্র্যাকটিক্যাল স্পোকেনের ভিতর মুভ করব, স্পোকেন ইংলিশের উপর ক্লাস নিব। তখন আপনারা অনেক এনজয় করতে পারবেন, অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয় ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে। এই ক্লাসগুলো একটু ধৈর্য ধরে, এই যেভাবে দেখাচ্ছি যা বলছি একটু করেন, একটু বিষয়গুলোর সাথে পরিচিত হন। ওকে। স্যার আপনি টোটাল ফ্রি ক্লাস কয়টা দিছিলেন? এই ফ্রি 5টা না ক্লাস 7টা? বাদ, এখানে ফ্রি ক্লাসের কোনো কথা এখানে বলবেন না। এইসব বিষয় নিয়ে এসে কথা বলবেন। তো এই বিষয়গুলো আপনারা ডেভেলপ করবেন, ঠিক আছে। আজকে যেটা দিলাম, যেটা বললাম আপনাদের, প্রোনাউনের যে ফাংশনটা আছে এটা ভালোভাবে দেখবেন। অ্যাঞ্জেল বনি। স্যার ক্লাসের পিডিএফ গুলো ক্লাস শেষের সঙ্গে সঙ্গে যদি আমাদের আমি জন্য একটু সাথে বেটার সাথে হয়, কারণ আমরা দিব, একটু হ্যাঁ, আপনার লেকচার। আমি এখনই দিচ্ছি। ঠিক আছে। স্যার ওই বইতে ওইটা আটটা ক্লাস কিভাবে পাওয়া যাবে? এই প্রোনাউনের এটা ওই বইতে নাই, প্রোনাউনের এটা ওই বইতে নাই। ঠিক আছে, এটা আলাদাভাবে দেওয়া।
বইটা হচ্ছে মেইনলি স্পোকেন ইংলিশের উপর তৈরি করা, বাট গ্রামেটিক্যাল যে ফাংশনগুলো মেইনলি দরকার সেটা ওখানে আছে, সেটা আমি দেখাবো। মানে এগুলো ইন ডিটেলসে প্রোনাউন এবং এই অ্যাডজেক্টিভ দেওয়া নাই, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রেপোজিশনের ব্যবহার সেইখান থেকে দেওয়া আছে, ঠিক আছে। আর মেইনলি যে যে অ্যাডভান্স গ্রামারের যে পার্টগুলো দরকার প্র্যাকটিক্যাল স্পিকিং এর জন্য, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স, কজেটিভ ভার্ব, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের যে ফাংশনগুলো আছে, আর্টিকেলের যে ফাংশনগুলো আছে, সেগুলো আবার দেওয়া আছে। তো এটা আমি দেখাবো, এক এক করে দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। হুম। হ্যাঁ। তোমরা তো ইংরেজি ভালো হয় আপনি মানে আপনি তাড়াতাড়ি বলেছেন তো বোঝা যায় না হুম। আর কিন্তু যেটা দেখতে চাচ্ছেন আজকে সেগুলো একটু আজকে দিলে ভালো হয়। আচ্ছা, শান্তা আক্তার বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যতগুলো গ্রামার ক্লাস করালেন এই পর্যন্ত মনে হয় 5টা না 4টা টোটাল, মেবি 5টা। তো আহ, এই 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 ক্লাসগুলোতে যেগুলো শিখাইছেন সেগুলো কি সব মুখস্থ রাখতে হবে না জাস্ট ধারণা রাখলে জাস্ট হবে? ধারণা রাখলেই হবে, মুখস্থ করতে হবে না কোনো কিছু, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর আমি রেকর্ড ক্লাস পিডিএফটা আমি এখন দিয়ে দিচ্ছি, রেকর্ড ক্লাসটাও দ্রুত পেয়ে যাবেন। এবং এটা একটু আপনারা কভার হ্যালো করবেন। স্যার, হ্যাঁ বলেন। কোন সময় করবো আপনার একটু দেখা যাবেন? হ্যাঁ কি বললেন? একই শব্দ বা একই ওয়ার্ড কোন সময় প্রোনাউন হচ্ছে আর কোন সময় অ্যাডজেক্টিভ হচ্ছে, এটা একবার একটু দেখা যান তো। আমি বলছি যখন একটা ওয়ার্ড অন্য কোনো নাউনকে মডিফাই করে, সুন্দরভাবে আমি বুঝাইছি, এটা এটা রেকর্ড ক্লাস দেখবেন, ভালোভাবে দেখবেন। একটা ওয়ার্ড যখন অন্য একটা নাউনকে মডিফাই করে, নাউনের জন্য বসে, একটা নাউন সাবজেক্টে থাকে, তার সেইটাকে যদি অন্য কোনো ওয়ার্ড মডিফাই করে, সেটা কোন ওয়ার্ড হতে পারে? ডাবল বেস ওয়ার্ডগুলো হতে পারে, হুইচ, হুম, হোয়েন, এই ধরনের ওয়ার্ডগুলো হতে পারে। অথবা দিস, দ্যাট, দোজ, দিস, অথবা মাই, আওয়ার, ইয়োর, দেয়ার। এই ওয়ার্ডগুলো যদি অন্য একটা নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাজেক্টিভ, যদি মডিফাই না করে তাহলে সেটা প্রোনাউন, আর কিছুই না। যদি দেখি ডাবল বেস ওয়ার্ড বা দিস, দ্যাট, দোজ, দিস, এরপরে ভার্ব বসতেছে, এটা অন্য কোনো নাউনকে মডিফাই করছে না, তাহলে সেটা প্রোনাউন। যদি লাস্টে থাকে তাহলে সেখানে ফুল স্টপ থাকবে, যেমন দিস, দ্যাট, দোজ, দিস, এরপরে যদি অন্য একটা নাউন না থাকে, ডিরেক্টলি ফুল স্টপ থাকে বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে সেগুলো প্রোনাউন। এটা খুবই সিম্পল বিষয়, এটা নিয়ে ভাবার কোনো কিছুই নেই, বা এটা আমার লাগবেই এটাও না। আমি তো বলছি, আমি যেভাবে বলছি, যেভাবে দেখাইছি, এর থেকে আর বেশি বোঝানো যায় না। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, টেনশন নেওয়ার দরকার নেই। না বুঝলে আমার কোনো টেনশনই আর করার একটা দরকার নেই। কথা ছিল, বলেন। হ্যাঁ বলেন। স্যার আমাদের সলভিং ক্লাস কি স্যার প্রতি ফ্রাইডেতে হবে? হ্যাঁ আমি নিব। আমি নেক্সট ক্লাস, আপনাদের তো আগামীকালও ক্লাস আছে। আপনাদের তো ক্লাস টাইম মেইনলি হচ্ছে আপনার আহ, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আমি তো গতকাল ক্লাস নেইনি আপনাদের ক্লাসটা। আমি আজকে নিলাম প্রোনাউনের উপর। হ্যাঁ, প্রোনাউনটা আজকে তো কি বার, শনিবার না আজকে? আজ হ্যাঁ। শনিবার, হ্যাঁ, স্যাটারডে। সো আগামীকালও ক্লাস আছে, আপনারা করবেন, আমি দেখাবো। আর সলভিং ক্লাস নেওয়ার মতো ক্লাস তো এখনো নিয়ে পারিনি, নেক্সট উইক থেকে করব, ঠিক আছে। আগে ক্লাস স্যার থ্যাংক ইউ। শুরু করতে দেন। আমাদের এক্সামটা আচ্ছা পুরো থ্যাংক ইউ। ফিনিশ করে কমপ্লিট করে আমরা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবো পার্সোনাল যেটা আছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সো দ্যাটস অল ফর টুডে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে নক দিন, জানায়েন, আমি কথা বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, গুড নাইট টু অল অফ ইউ।